খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই আয়োজনে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার। অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর। ডক্টর এএসএম আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো সংযুক্ত হয়েছেন জাতীয় কোভিড টেকনিক্যাল উপদেষ্টা কমিটির সদস্য, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক কাজী তারিকুল ইসলাম। অধ্যাপক কাজী তারিকুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো সংযুক্ত হবেন ভারতের কলকাতা হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কোডাল সরকার। নিশ্চয়ই তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন। দর্শক, বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণী সহ অন্যান্য কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে গত 29শে জুন মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের ওই নির্দিষ্ট অংশ, যেই অংশতে তিনি করোনা ভাইরাস নিয়ে, কোভিড-19 নিয়ে কথা বলেছেন, সেই অংশটুকু আমরা দেখে আসতে চাই। করোনা ভাইরাসের টিকা প্রয়োগের ক্ষেত্রে আমাদের যে সাফল্য, এই সাফল্য আজকে সর্ব জায়গায় সেটা জানেন, এবং আমি আমার দেশবাসীকে এটাই বলবো, আমরা ইতিমধ্যে এখন বুস্টার দিচ্ছি, এই বুস্টার টিকাটাও যেন সকলে নেন। কাজে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই সংক্রমণটা যাতে কমে, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়াতে এখন আবার সংক্রমিত হতে শুরু করলেও মৃত্যু হার এখনো খুবই নগণ্য, কিন্তু এটা যাতে না হয় তাই সবাইকে সচেতন থাকার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। কারণ আমরা যে সাফল্য দিচ্ছি সেটা যেন আমরা ধরে রাখতে পারি। মানুষের জীবন জীবিকা সুরক্ষা দেওয়া যতটুকু প্রয়োজন আমরা তার সবটুকুই করতে সক্ষম হয়েছি। কাজে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। ভবিষ্যতে যদি বাংলাদেশ কোনো সংকটে পড়ে, আমরা এইটুকু কথা দিতে পারি যে আওয়ামী লীগ সরকার একইভাবে মানুষের পাশে সবসময় আছে, থাকবে। এই করোনাকালীন সময় সবকিছু বন্ধ ছিল, প্রায় 48 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছিল, যা এখন 41.3 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সেটাও আমি বলেছি, আমাদের আমদানি বেড়েছে, সেই কারণে তাছাড়া কৃষকদের জন্য সার সব কিনতে হচ্ছে। তবে আমি মনে করি আমরা এটা বিশেষ করে মূল্যস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে আমি মনে করি যে কোভিড-19 অতিমারী সহ চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে সৃষ্ট মূল্যস্ফীতি দৃঢ়ভাবে মোকাবেলা করার উপর এই বাজেট সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। কোভিড-19 প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও কৃষিপণ্য ব্যবস্থা সহ সার্বিক সরবরাহ শৃঙ্খল চ্যালেঞ্জ সম্মুখীন হলেও আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেছিলাম। ফলে কোভিড-19 পরিস্থিতি সত্ত্বেও আমরা দেশে কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখতে পেরেছি। কোভিড-19 প্রকোপ এখনো যেহেতু বিদ্যমান থাকায় স্বাস্থ্য ক্ষেত্রে সংগঠিত ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিগত 2 অর্থ বছরের ন্যায় আগামী বাজেটেও স্বাস্থ্য খাতে জরুরি চাহিদা মেটানোর জন্য 5,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হবে। দর্শক, আমরা একটু আলোচনায় আসি। একেবারে প্রথমেই আমাদের জাতীয় কোভিড টেকনিক্যাল উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক কাজী তারিকুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। একেবারে ছোট্ট একটি প্রশ্ন, এবং প্রায় সবই গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তার মধ্যে একটি শিরোনাম, বাংলাদেশে কি সংক্রমণের নতুন ঢেউ আসছে? ধন্যবাদ সুভাষ রায় আপনাকে। বাংলাদেশ টেলিভিশনে আজকে এই অনেক অতিথির সঙ্গে আমার চিকিৎসক সহযোগী আলমগীর এবং ভারত থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক কোনাল সরকার।
কুণাল সরকার এবং হিতেশ বাবুকে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রথমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু উচ্ছ্বাস প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে আমার বাড়ি দক্ষিণ অঞ্চলে, আমার বাড়ি বাগেরহাট। তো আমি আগে বাড়িতে যেতাম আহ আহ, যেভাবে, সেটা ছিল প্রায় 8 ঘন্টা। আর এখন আমি ভাবি যে আমি যদি ভোর রাত্রে খুব ভোরে রওনা দেই, আমি বাসায় গিয়ে ব্রেকফাস্ট করতে পারবো। তো স্বপ্নের পদ্মা সেতুর এই উদ্বোধনে 25 তারিখের এই ঘটনাটাকে আমাকে অনেক আন্দোলিত করে। এবার আপনার কথায় আসি। আহ আমরা অবশ্যই এটাকে চতুর্থ ঢেউ মনে করছি, কারণ তৃতীয় ঢেউর পরে কিন্তু একটা বেশ লম্বা সময় বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে আর এই কোভিড টোভিড আসবে না, এবং মানুষ টিকা যেমন মুখী হয়েছিল, আবার ওখান থেকে মুখ ফিরিয়েও নিয়েছিল কিছুটা হলেও। কিন্তু এখন যেভাবে সংক্রমণের হার বাড়ছে, আপনি জানেন 5% অধিক যখন সংক্রমণ হয় তখন থেকেই ডাক্তাররা নড়ে চড়ে বসেন। এখন তো 15-র উপরেই চলছে। তো এটাকে অবশ্যই চতুর্থ ঢেউ বলাই উচিত, আর সংজ্ঞা হিসেবে তাই। আর আমরা যে কারণে এটা নিয়ে ব্যতিব্যস্ত কম হচ্ছি, বা এখনো প্রায় 90% মানুষ মাস্ক ব্যবহার করেন না, তার কারণ একটাই, যে এই ওমিক্রন সংক্রমণ হচ্ছে দ্রুত এবং এর সংক্রমণের প্রবণতা অনেক বেশি, কিন্তু ফ্যাটালিটি বা মৃত্যুর হার অনেক কম থাকায় মানুষ এটাকে অনেকটা গা সহা করে নিয়েছে। একটু আগে প্রধানমন্ত্রীর যে বক্তব্যের মধ্যে একটা কথা ছিল যে আমরা যে অ্যাচিভমেন্ট গুলো করেছি এটাকে ধরে রাখা, পাশাপাশি কিন্তু অর্থনীতির চাকাকে যেন আর পিছিয়ে যেতে না হয়। তো এই দুটাকে ব্যালেন্স করতে গিয়ে মানুষ এটাকে এইভাবে নিয়েছে, কিন্তু এটাকে চতুর্থ ঢেউ হিসেবেই গণ্য করা উচিত বলে আমার মনে হয়। কিন্তু বাংলাদেশে পাওয়া যে ওমিক্রনের নতুন উপধরন, সেটা কতটা শক্তিশালী মনে হয় আপনার কাছে? এটা BA.4 এবং BF.5 এটা মানে সায়েন্টিফিক্যালি এটা মানে সারা বিশ্বে, এবং যদি আপনি বাংলাদেশে অবশ্য এক্স্যাক্টলি সমস্ত সাবভ্যারিয়েন্ট গুলার ইয়েগুলো আপনার সিকোয়েন্সিং গুলো আমার জানা নাই, কিন্তু আমি যতদূর আন্তর্জাতিক যেটা দেখেছি, এখনো প্রথম যেটা ওমিক্রন অরিজিনাল যে আপনি বলবেন সেটা 39% সারা বিশ্বে, আর তারপরের যেটা BA.2.1 এটা 28%, আর এই 4 আর 5 এটা 5 থেকে 6%-এর বেশি না, যে কারণে অনেকে পরীক্ষা করাচ্ছেন না। আমি চিকিৎসক হিসেবে, আমি তো ক্লিনিশিয়ান, আমি একজন ফিজিশিয়ান, আমি মেডিসিন স্পেশালিস্ট। আমি যখন পেশেন্টদের বলি যে আপনার এটা করা উচিত, বলে কি আপনি ওষুধ দিয়ে দেন। আমি বলি আমি কি ওষুধ দিব, এ তো সিমটোম্যাটিক। যদি আপনার এটা মানে বেশি সিরিয়াস হয়, আপনাকে যদি আমাকে অ্যান্টিভাইরাল দিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে PCR টেস্ট করতে হবে অথবা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। তা না করলে আমি আপনাকে সিমটোম্যাটিক বা উপসর্গ ভিত্তিক ছাড়া অন্য কোনো ওষুধ দিতেও পারবো না। কিন্তু মানুষের মধ্যে যেহেতু এটা দিয়ে সংক্রমণ দিয়ে মানুষ পর্যুদস্ত কম হচ্ছে, 3-4 দিনের মধ্যেই আবার রিকভার করে যাচ্ছে, যে কারণে গা ছাড়া ভাবটা কিন্তু রয়েই গেছে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। অধ্যাপক ডাক্তার কুণাল সরকার, আপনি আগেও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত রাত্রে আপনি একজন ব্যস্ত চিকিৎসক, যেহেতু আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করতে পারেন, যে কারণে আপনাকে বারবার আমাদের কষ্ট দেওয়া। আপনাকে প্রথম আবার স্বাগত জানাচ্ছি। যখন আগের বার যখন কথা বলেছি সর্বশেষ, তখন আমাদের বাংলাদেশে পদ্মা সেতুর মতন এরকম একটি বিশাল কর্মকাণ্ড আমাদের শেষ হয়নি, এখন পদ্মা সেতু দৃশ্যমান। আপনি বাংলাদেশের খোঁজ খবর মোটামুটি রাখেন। প্রথমেই আপনার কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাই যে কেমন দেখছেন আমাদের এখন বাংলাদেশকে, বিশেষ করে এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে। নিশ্চয়ই ভালো দেখছি,
এবং আমাদের এই প্রাজ্ঞ বয়সে আমাদের মধ্যে একটা কৈশোরের ঔৎসুক্য যাচ্ছে, এবং আমিও অপেক্ষা করে আছি কবে আমি গিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে একটু একটু ভ্রমণ করতে পারবো, চলতে পারবো। এবং পদ্মা সেতু এই যে একটা বিরাট বিরাট অ্যাচিভমেন্ট, তার জন্য বাংলাদেশের সরকার তো বটেই, প্রত্যেকজন মানুষ এবং প্রত্যেকজন নাগরিককে একজন সহ বাঙালি হিসেবে আমাদের আমাদের অন্তরের অভিনন্দন। ওয়েল ডান, ওয়েল ডান, গ্রেট। তো আমাদের সমাজে আমরা যে বড় বড় মন্দির, মসজিদ, অট্টালিকা না তৈরি করে বর্তমান সভ্যতায় এমন একটা জিনিস তৈরি করলাম যার মধ্যে দিয়ে কোটি কোটি মানুষের জীবন জীবিকা চলাফেরার সুরাহা হবে, এটা আমাদের মতো এক উন্নয়নশীল দেশের পক্ষে এবং দেশের যে বিবেক এবং দেশের যে বুদ্ধি, তারও একটা সাংঘাতিক সৎ পরিচয়। ভালো লাগছে, একজন বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে এবং উদ্গ্রীব হয়ে রয়েছে কবে পদ্মা সেতু দেখতে পারবো এবং পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে ওমিক্রনের নতুন উপধরন কতটা শক্তিশালী বলে আপনি মনে করছেন, এবং ইউটিউবে আপনার অনুষ্ঠানগুলো যখন দেখি, ভারতের বিভিন্ন চ্যানেলে যখন প্রতিনিয়ত আপনার অনুষ্ঠানগুলো দর্শকরা দেখে, এখন তো দেখার সুযোগ সব দিক থেকে হয়ে গেছে, তথ্য প্রবাহের এখন বারবারন্ত। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, কথাটা হচ্ছে কি যে আমাদের আমাদের সঙ্গে কোভিডের তো কিছু স্মৃতি আছে, এবং তার সঙ্গে সঙ্গে কোভিডটা আমাদের কাছে এসেছিল একটা হিংস্র বাঘ হিসেবে। তো ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই বাঘটা খানিকটা বিড়ালের দিকে রূপান্তরিত। এখন যে ব্যাপারটা আমাদের কাছে হয়তো পরিষ্কার নয় এখনো, এই বাঘের বিড়াল হয়ে যাওয়াটা এটা কতটা ভ্যাকসিনের থেকে এবং কতটা স্বকীয় ভাবে বা ইন্ট্রিনসিক মিউটেশন বা ডাউন রেগুলেশন অফ দ্য ভাইরাস, এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ গবেষণা আমাদের করবে। কিন্তু ঘটনা হলো যে এই যে একটা হিংস্র ভাবে নখদন্ত নিয়ে আমাদের দিকে ফিরে আসতো, যেটা ডক্টর ইসলামও বললেন যে সেইটা অনেকটা কমে গেছে। তার ফলে যেটা হয়েছে এই যে কিভাবে আমরা টেস্টিং করি, এই টেস্টিং এর ইন্ডিকেশন, প্রবণতা, অ্যাডভাইসারি সারা পৃথিবীতে কিন্তু একেবারে উল্টে পাল্টে গেছে। এবং ফার্স্ট ওয়েভ বা একেবারে ডেল্টার সময়ও যে টেস্টের একটা মাত্রা ছিল, যে টেস্টিং এর একটা থ্রেশহোল্ড ছিল, সেটা কিন্তু পৃথিবীর কোন দেশই এখন সেই একই দাঁড়িপাল্লায় কিন্তু আমরা কোভিডকে এখন ওজন করছি না। যে বাটখারা, যে ওজন গুলো, যে স্ট্যান্ডার্ড গুলো দিয়ে আমরা আজকেও কোভিডকে মাপছি, এই মাপগুলো কিন্তু আমাদের 6 মাস 8 মাস 9 মাস মাপের আগের সঙ্গে মিলবে। এখন বাস্তব সত্যতা হলো যে দিস ইজ প্রবাবলি, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে দ্য টেল অফ দ্য প্যান্ডেমিক। এই টেল অফ দ্য প্যান্ডেমিকে আমরা যে কোভিডের এই অমিক্রন 4 বা 5 দেখছি, একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে অমিক্রন 2 তার যে ছড়িয়ে পড়া ইনফেক্টিভিটি ইন্ডেক্সটা অনেক বাড়িয়েছিল, এবং এটা বাড়িয়ে বাড়িয়ে যেটাকে আমরা বাংলায় হাম বলি বা ইংরেজিতে মিজলস বলে, যার ইনফেক্টিভিটি হয়তো ইনফেকশাস ডিজিজের মধ্যে সবচাইতে বেশি, এ প্রায় একেবারে মিজলস এর কাছাকাছি পৌঁছে দিয়েছে। কিন্তু ওমিক্রন 4 এবং 5 এর মধ্যে তার একটা বিচিত্র ব্যবহার দেখা যাচ্ছে যে তার ট্রান্সমিসিবিলিটিটা হয়তো অতটা বাড়েনি, কিন্তু সে যেটা করছে, এখন প্রায় 15 থেকে 20% কেসে আমরা রিইনফেকশন দেখতে পাচ্ছি, যেটাকে পরিভাষায় বলা হয় ইমিউন এসকেপ। অর্থাৎ আমি ভ্যাকসিন নিয়েছি, 2টা ডোজ নিয়েছি, কেউ 3টে ডোজ নিয়েছে, কারো আগে কোভিড হয়ে গেছে, কারো হয়তো অমিক্রনও হয়ে গেছে, যেটাকে আমরা ইন্ট্রিনসিক বা ন্যাচারাল ইমিউনিটি বলি। এখন তার ফাঁক দিয়ে তার ঢুকে পড়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশ বেশি। তো আমরা মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন একটা জীবাণু বিবর্তন দেখি, যেটাকে ইভলিউশনারি প্রেসার বলে, তো এখন কিন্তু এর আচার আচরণ দেখে মনে হচ্ছে যে এই যে বুদ্ধিটা নিয়েছে, সেটা হলো যে আমি ট্রান্সমিসিবিলিটিটা বাড়িয়েছি, বাড়িয়ে বাড়িয়ে এমন একটা জায়গায় এসেছি, এর থেকে বেশি হয়তো আমার ট্রান্সমিসেবল হওয়া সম্ভব নয়। এবার আমি মানুষের মধ্যে
যে একটা রেজিস্ট্যান্স বা ইমিউনিটির প্রাচীর তৈরি হয়েছে, আমি ওই দেওয়ালের মধ্যে কতগুলো ফাঁক ফোকর এবং ওই 100 জনের মধ্যে 15 জন বা 20 জনকে আমি আবার রিইনফেক্ট করার চেষ্টা করি। রিইনফেকশন দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার যেটা ডক্টর ইসলাম বলছিলেন, যে ভ্যাকসিনের প্রতি আমাদের যে একটা উদ্গ্রীব হওয়া, আমরা একটা থ্রেট পারসেপশনের উপর, ভ্যাকসিনেশন জিনিসটা সবসময় নির্ভর করে থ্রেট পারসেপশনের উপর। আমার মনে যত ভয়, মানুষের মনে যত ভয়, তত সে লাইন দিয়ে তাড়াতাড়ি গিয়ে ভ্যাকসিন নেবে, কারণ সে ভালো থাকতে চায়, সে বাঁচতে চায়। এখন যেহেতু তার থ্রেট পারসেপশনটা কমে গেছে, সারা পৃথিবীতে দেখবেন যে ভ্যাকসিনেশন রেট কিন্তু এখন ড্রপ করছে। আর এর মধ্যে একটা লজিক্যাল প্রশ্ন আছে, যে ভ্যাকসিন যদি আমাকে ইনফেকশন থেকে একটা সেই রকম স্ট্রং প্রোটেকশন না দিতে পারে, আর এমনিতেই যদি আমার খুব মারাত্মক ধরনের অসুখ না হয়, তাহলে ভ্যাকসিনেশনটা কি যে কতটা কি জোরদার ইন্ডিকেশন আছে? আমার মনে হয় এই বিতর্কগুলো আছে, উঠছে। ইউরোপের অনেক দেশ তাদের ভ্যাকসিন ম্যান্ডেট এখন সরিয়ে নিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে হয়তো আমরা সবাই এটাতে একমত হবে যে আমাদের দেশে আমাদের সেই রিস্ক নিয়ে উচিত নয়। আমাদের ভ্যাকসিনেশন দিয়ে চোখ রাখতে হবে। ভারতবর্ষ বাংলাদেশকে আমাদের সেকেন্ড ডোজ তো দিতেই হবে। ভারতবর্ষে এখন সেকেন্ড ডোজ পেয়েছে অ্যাবাউট 70 to 80% of adult population, 20-25% এখনো বাকি আছে। তো আমরা ভ্যাকসিনেশনটা যেভাবে পারবো করে যাই। মানুষ হয়তো অতটা ছুটাছুটি করে ভ্যাকসিন নেবে না, কিন্তু এইটুকু আমাদের সবার কাছে যে একটা আশ্বস্ত হবার জায়গা আছে, যে আমাদের কিন্তু এখন কেস কমলে চলবে না, আমাদের হসপিটালাইজেশন রেটটা দেখতে হবে। কারণ কেস ওনার এখন আর খুব একটা, এখন দাঁড়িপাল্লাটা পাল্টে গেছে। আমাদের ডেল্টার সময় হাতে যে দাঁড়িপাল্লাটা ছিল, আর এখন আমার আপনার হাতে যে দাঁড়িপাল্লাটা আছে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট মেট্রিক্স। এই মেট্রিক্স দিয়ে এখন কিন্তু কোভিডকে মাপা যাবে না। আমরা হসপিটালাইজেশনটা দেখি, আর গবেষণা আমরা আশা করি আরো 6 মাস 1 বছর পরে করার অনেক সময় পাবো। আমরা সবাই দেখা যাক যে মানুষকে বলে 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 কতটা আমরা অন্তত আমাদের জনমানুষের মধ্যে কতটা আমরা সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশনটা বাড়াতে। এই দুটো জিনিস করলে আমার মনে হয় প্যানিকের কারণ নেই। আর ওমিক্রন ওয়েভ সবসময় দেখবেন, এটা কেন হয় আমি জানি না, ডক্টর আলমগীর, ডক্টর ইসলাম হয়তো বলতে পারেন, যে অমিক্রনের পিকুলিয়ারিটি হচ্ছে এটা হচ্ছে খুব ইমপেশেন্ট ওয়েভ, এর ধৈর্য বেশি নয়। আগের কোন ওয়েভের মতো এটা 2.5 মাস 3 মাস থাকে না। অমিক্রন ওয়েভের টিপিক্যাল ডিউরেশন হচ্ছে 1 মাস। কেন 1 মাস এটা কেউ জানে না। যেখানে অমিক্রন 2, 4, 5 এর পিক হয়েছে, সেই সাউথ আফ্রিকায় অক্টোবর 2021 থেকে শুরু করে ধুম রকেটের মতো ওঠে, আবার রকেটের মতো নামে, আবার 2-3 মাস হয়তো একটু বিশ্রাম দেবে, আবার জায়গায় 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 দেখা। আমার মনে হয় আমাদের এক্ষুনি আতঙ্কের কোনো কারণ, আমরা হসপিটালাইজেশনের দিকে চোখ রাখি, এবং হয়তো খুব একটা ঠেলে ঠেলে একটা মানুষের মিছিলকে হয়তো ভ্যাকসিনেশনে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু যেখানেই আমরা যেরকম করে পারি আরেকটু ভ্যাকসিনেশনটাকে আমরা আত্মসাৎ করতে পারলে আমাদের ভবিষ্যতের দিকে লাভ। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে অধ্যাপক ডাক্তার কুনাল সরকার। আপনার কাছে আবার ফিরে আসব। অধ্যাপক কাজী তারিকুল ইসলাম, আপনার কাছে এই রেশ ধরে কিছু জানতে চাইবো, কিন্তু তার আগে ডক্টর এস এম আলমগীর আপনার মন্তব্যটা নিতে চাই, কারণ আপনি যে কয়জন আপনারা সংযুক্ত হয়েছেন, সবচেয়ে প্রথম যে তথ্যগুলো আসে সেটা আপনার কাছে আসে, এবং অনুষ্ঠান শুরুর আগে অধ্যাপক কাজী তারিকুল ইসলামও সেই কথাই বলছিলেন। ধন্যবাদ আপনাকে এবং পৃথিবীর দর্শকদের শুভেচ্ছা। এখানে যারা আছেন সবাই আমার একদমই খুব শ্রদ্ধেয় মানুষ, সবার সাথেই আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি। যে আসলে যে ডক্টর কুনাল সরকার যেটা বলেছেন, ওমিক্রনের আসলে যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা বলা হচ্ছে, সারা পৃথিবীতে আসলে আমরা জানি যে একটা প্রচন্ড মহামারী এখনো চলছে, এটি বাস্তবতা।
এখন আমরা কোথাও কোথাও জোর করে অতি স্বাভাবিকতা দেখাতে গিয়ে আমরা এটাকে কখনো কখনো অ্যাগ্রাভেট করে ফেলছি, আমরা বাড়িয়ে দিচ্ছি। তবে এখন যে ওমিক্রনের এই ঢেউটি আসবে বাংলাদেশে বা আমাদের এই ভারতবর্ষ এই অঞ্চলে, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন আমাদের এটা 0.5 এর নিচে চলে গেছে, তখনই আমরা বলেছি যে কারণ সারা পৃথিবীতে এই ভাইরাসটি অনবরত পরিবর্তন হচ্ছে এবং আলমগীর, আমি এই জায়গায় একটা জিজ্ঞেস আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আপনিও স্বীকার করবেন, সবাই স্বীকার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার কিন্তু বলেছেন যে আমাদের ঢেউ থেমে গেলেও স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের সকলকে মানতে হবে। অ্যাবসলিউটলি, এবং মাননীয় এবং প্রধানমন্ত্রী আমার মনে হয় যে আপনার ধরন যেটাই হোক না কেন, ধরন যেটাই হোক, স্বাস্থ্যবিধি কিন্তু একটাই। হ্যাঁ, একদম। আপনি দেখেন মার্চের 8 তারিখের 9 তারিখের পরে মাননীয় প্রধানমন্ত্রী যতবার যত রকমের বক্তৃতা, যত রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, ঘুরে ফিরে স্বাস্থ্যবিধির কথা এসছে এবং কোভিড এর কথা এসছে। এবং আমরা হাইপোথেটিক্যালি সায়েন্টিফিক্যালি খুবই ভেরিয়েন্ট নিয়ে আলাপ করতে পারি, সেটা হচ্ছে এক ধরনের আলাপ। কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের যে মেসেজটা খুব পরিষ্কার ভাবে দিতে হবে সেটা হচ্ছে যে পৃথিবীতে এই কোভিড মহামারী এখনো শেষ হয়নি। গতকালও সারা পৃথিবীতে 7 লক্ষের বেশি মানুষ আইডেন্টিফাইড হয়েছে। আমরা এপিডেমিওলজিস্টরা বলেন যে একজন রোগী শনাক্ত হলে 5 জন শনাক্তের বাইরে থাকে, তাহলে আরো 35 লক্ষ মানুষ আছে। তো প্রতিদিন যদি আমি এই 35 থেকে 40 লক্ষ মানুষ আক্রান্ত হয়, তাহলে গত 10 দিন হিসাব করেন 4 কোটি মানুষ এখন আক্রান্ত আছে। তো এই ভাইরাসটি অনবরত ট্রান্সমিশন হচ্ছে, বংশবৃদ্ধি করছে। কিন্তু সাথে সাথে কথাও বলা হয় আক্রান্ত হলেও আমাকে তো খুব বেশি ভুগতে হচ্ছে না। এটা হচ্ছে যে দেখেন, যার যায় সে জানে। গতকালে 4 জন মানুষ বাংলাদেশে মারা গেছে। এখন আমি আক্রান্ত হলে, আপনি আক্রান্ত হলে, আমাদের এই অঞ্চলে, আমাদের সাউথ ইস্ট এশিয়াতে বা ভারতবর্ষ বাংলাদেশে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা কেউ অ্যানুয়াল মেডিকেল চেক আপ করি না। তো আমার আপনার কি কোমরবিডিটি আছে আমরা কেউ জানি না। তো সেখানে যদি কোভিড আক্রান্ত হয়, এবং যেমন আমাদের এখানে আমরা 70% কে সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশন দিয়েছি। তবে আপনি বলতে চাচ্ছেন আমাদের শরীরে কোন রোগ লুকিয়ে আছে আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা খুব অল্প মানুষ জানি সেটা। তো সেখানে যদি যারা আমরা 70% মানুষ টিকা নিয়েছি তারা এক ধরনের প্রোটেকশনে আছি, এবং টিকা কিন্তু কখনোই সংক্রমণ প্রতিরোধ করে না, এই কথাটি খুব স্পষ্ট বলা উচিত আমাদের। আমরা পূর্ণ ডোজ টিকা নিলে হসপিটালে যাওয়ার যে জটিলতা তৈরি হয়, যে কমপ্লেক্সিটি তৈরি হয়, হসপিটালাইজেশন কমে যায়, মৃত্যু ঝুঁকি কমে যায়। কিন্তু আপনি যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে আপনি যে কোনো সময় যেভাবে আক্রান্ত হতে পারেন। এখন ওমিক্রনের যে ভেরিয়েন্ট গুলোর কথা বলা হচ্ছে, যখন B4 এবং B5 সাউথ আফ্রিকাতে প্রথম তাদের ফিট করেছিল, তারা প্রথম বলেছিল এটা BA2 চেয়ে অনেক বেশি স্প্রেডিং ক্যাপাসিটি রাখে, কিন্তু তুলনামূলকভাবে এখন সারা পৃথিবীতে আমরা দেখছি আসলে এটা BA2 এর মতোই স্প্রেডিং ক্যাপাসিটি। তবে ভ্যাকসিন কখনো কখনো স্কিপ করতে পারে, যেটা তারা বললেন যে সেখানেও আপনি রিইনফেকশনের একটা সম্ভাবনা, এবং আমরা পৃথিবীতে প্রায় 10-12% দেখছি যে রিইনফেকশন করছে। এখন আমাদের বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে যেটা দেখা গেছে যে আমি জ্বর সর্দি কাশি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি বলছি যে না এখন সাধারণ ফ্লু হচ্ছে, হ্যাঁ সিজনাল ফ্লু হচ্ছে, এখন সিজন। এখন কিন্তু আপনি যদি এক্সক্লুড না করেন, আপনি যদি স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে কিন্তু আপনি এটা সমাজে ছড়িয়ে বেড়াচ্ছেন। এই অধিকার আমরা আপনাকে দেই নাই। আপনি যদি পরীক্ষা করাতে না চান, আপনার জ্বর সর্দি কাশি হয়, তাহলে আপনাকে বাসা আইসোলেশনে থাকতে হবে। আপনি বাসা আইসোলেশনে থাকলে বাসার সদস্যদের আক্রান্ত করবেন, অথবা আপনি রাস্তাঘাটে বেরোলে সাধারণ মানুষকে এটার ভিতরে ছড়াবেন। এই অধিকার আমাদেরকে কেউ দেয় নাই যে আমার সর্দি কাশি আমি সবাইকে ছড়িয়ে দিব। হ্যাঁ, সর্দি কাশি হলে শতভাগই ওমিক্রন হবে বা কোভিড হবে সেটা না হতে পারে, কারণ বাংলাদেশে এখন ইনফ্লুয়েঞ্জা সিজন শুরু হয়েছে, তো ইনফ্লুয়েঞ্জা একটা সার্টেন পার্সেন্টেজ আছে। কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধি মানি, আমার ইনফ্লুয়েঞ্জা হবে না। আমি যদি টিকা দেই, আমার জটিলতা হবে না। আমার এখানে এই সুযোগে বলে দেই, আমি কথা বলার সুযোগ পাবো কিনা জানি না। আমরা যেহেতু আমাদের সংক্রমণ সংখ্যা 0.5 এর নিচে চলে গিয়েছিল, আমরা অসংখ্য মানুষকে SMS করার পরেও দ্বিতীয় ডোজ টিকা নিতে আসছেন না। কারণ মানুষ মনে করছে যে মানুষের মৃত্যু শূন্য হয়ে গেছে, সংক্রমণ সংখ্যা কমে গেছে, তো টিকার প্রয়োজন নাই। একটি কথা সবিনয় মনে করিয়ে দিই, 1 ডোজ টিকার কোনো কার্যকারিতা নাই।
আপনি যদি 2 ডোজ টিকা না নেন, টিকা কখনোই সম্পূর্ণভাবে কার্যকর হয় না। আমরা গত কয়েকদিন আমরা সবাই বলে বলে মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাষণের অংশটি আমরা দেখলাম, সেখানেও তিনি বলেছেন বুস্টার ডোজ দ্বিতীয় ডোজ নিতে হবে, তিনি বুস্টার আহ্বান নিতে হবে। জানিয়েছেন। হ্যাঁ, আমরা বুস্টারেও কিন্তু প্রায় 30%, 3 কোটির মতো মানুষকে বুস্টার ডোজ দিয়েছি। আমরা হয়তো ঈদের পর একটা দুটো ক্যাম্পেইন করলে সেটা আমরা কভার করে ফেলবো, কারণ বুস্টারের একটা শর্ত আছে যে 4 মাস পরে দিতে হয়, সেই জন্যই আছে। কিন্তু দ্বিতীয় ডোজ টিকাটা এখানে খুবই জরুরি। সামনে কোরবানির ঈদ আসছে, অসংখ্য মানুষ বাড়ি যাবে, কোরবানির হাট হবে। এসব জায়গায় যদি আপনি দ্বিতীয় ডোজ বা প্রথম ডোজ টিকা, এখনো আমাদের যে 3-5% যারা এলিজিবল পার্সন আছে তারা টিকা নেয়নি, তাদের জন্য কিন্তু জীবন সংখ্যায় পড়ে যাবে যদি আপনি এই বাড়িতে যান। এখনো শহর কেন্দ্রিক টেস্ট গুলো হয়, শহর কেন্দ্রিক রোগী আইডেন্টিফাইড হচ্ছে। এখনো আপনি যদি এই ঈদে কিন্তু এটা গ্রামে ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কাটা থেকে যায় বলেই আমি বলি সকল ধরনের করোনা স্বাস্থ্যবিধি মানলে, মাস্ক পরলে এবং টিকা নিলে আপনি এক ধরনের প্রোটেকশনে আসবেন। এবং ভেরিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, এগুলি ভবিষ্যতে, যে 6 মাস পরে আমরা বিস্তারিত বলবো। আমরা গবেষণা করে আমরা এক্স্যাক্টলি জানি বাংলাদেশে এখন ভেরিয়েন্ট কোনটা কখন সার্কুলেশনে আসছে। যেহেতু গত 2-2.5 বছরে আমাদের সিকোয়েন্সিং সক্ষমতা অনেক বেশি তৈরি হয়েছে, আমরা আইডিসিআর এ বসেই মাসে 200, 300, 500 সিকোয়েন্স করি। তো সেটা হচ্ছে আমার পজিটিভিটির উপর ডিপেন্ড করে। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলেও করি। আমরা জানি যে B4, B5 বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তবে এখনো B2 হচ্ছে প্রিডমিনেন্ট এখানে, এবং সেটাই 70% এর বেশি বাংলাদেশে এখন। তো সেগুলির উপর কিন্তু স্বাস্থ্যবিধি এবং টিকা নির্ভর করে না। স্বাস্থ্যবিধি মানতে হবে, টিকা দিতে হবে, তাহলে আপনি প্রোটেক্টেড থাকবেন, আপনার বাসা প্রোটেকশন থাকবে, আপনার নেইবার প্রোটেকশন থাকবে, দেশ প্রোটেক্টেড থাকবে। আপনার কাছে ফিরে আসবো সুযোগটা নিতে হবে। ডক্টর এস এম আলমগীর, আপনার কাছে ফিরে আসবো। এখন ওষুধ বিজ্ঞানের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার, আপনি 3 জনের আলোচনায় শুনলেন। আপনি যদি আপনার পাক বিস্তার করেন। ধন্যবাদ সুভাষ সিংহ রায় এবং যারা বিটিভির সংবাদের সঙ্গে যুক্ত আছে, এবং আজকের অভিজ্ঞ প্যানালিস্ট রয়েছেন ডক্টর কুনাল সরকার, রয়েছেন ডক্টর অধ্যাপক তরিকুল ইসলাম এবং ডক্টর এস এম আলমগীর। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি 3 জনের কথাই শুনছিলাম, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর যে ঘোষণাটা বা যে অনুরোধ আমাদের সকলের প্রতি করেছেন বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে, সেটিও আমরা জেনেছি। তবে সবার সাথে আমিও একমত। তবে একটি বিষয় আমরা জানি যে প্রথমে যে ওয়াইল্ড ভাইরাস ছিল, তারপরে আমরা ডেল্টা ভাইরাস আসলো, ওমিক্রন আসলো, এবং ওমিক্রনের যে প্রথম দিকে যে বিষয়টি ছিল সেটি কিন্তু ভীষণ সংক্রামক ছিল, কিন্তু সেই রেসপেক্টে ডেল্টা ভ্যারিয়েন্টের যে মৃত্যুর হার যে পরিমাণে ছিল সেটি হয়নি। এবং এই যে সাধারণত যে আপনার যে মিউটেশনটা এই সব ওমিক্রনের মধ্যেই দেখা গেছে, সেটি হচ্ছে D614G ভ্যারিয়েন্ট। এইটা সব জায়গায় দেখা গেছে স্পাইক প্রোটিনের, এবং এইটা ওমিক্রনের B1, B2, B4, B5 এর মধ্যেও রয়েছে। তো সুতরাং সংক্রমণ করবার প্রবণতাটা সাধারণত এইটার জন্য বেশি হয়ে থাকে, এবং রেসপিরেটরি সিনড্রোম গুলো এটা বেশি ঘটায়। কিন্তু সব থেকে সুবিধা হলো কি, আমরা কিন্তু প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের একটি বিরাট ভূমিকা এখানে ছিল, যেটা কিন্তু আমরা অন্যান্য যে দেশ, আমরা গরিব বা আমরা অর্থনৈতিক পার্সপেক্টিভে আমাদের কোনো নিজস্ব ভ্যাকসিন ছিল না, কিন্তু আমরা কিন্তু অতি দ্রুত অন্যান্য বড় বড় দেশের তুলনায় কিন্তু আমরা প্রথম ডোজ কিন্তু আমরা ম্যাক্সিমাম জনগণকে আমরা দিতে পেরেছিলাম। এবং সেখানে এটা একটা বিরাট সাফল্য, 98% আমরা দিতে পেরেছি প্রথম ডোজ। এটা একক কৃতিত্ব, এবং এইটাই আমাদেরকে সব থেকে বড় ভূমিকা রেখেছে মৃত্যু হার কমিয়ে রাখতে। তারপর তো দ্বিতীয় ডোজ তো প্রায় আমাদের অনেক বললেন প্রায় 70% এসে গেছে, তৃতীয় ডোজও প্রায় 3 কোটি। তবে এইটাকে অব্যাহত রাখতে হবে, এবং সেই সাথে এই আমাদের এই প্রোটেকশনের কোনো বিকল্প নেই। মাস্ক পরা, হাতে সাবান দেওয়া, স্বাস্থ্যবিধির প্রত্যেকটা অঙ্গ যেটি আইইডিসিআর থেকে বলা হয়েছে, এবং বিশেষজ্ঞ টিমরা তরিকুল ভাইরা যেটা কথা বলেছেন, এটি অবশ্যই পালনীয়। আমাদের লক্ষণীয় যেটা আমরা সেটা দেখেছি, যেটা আনুভাই বললেন যে অনেকেই কিন্তু সাধারণ সর্দি
কাশিতে ভুগছে এবং এই সিমটমগুলো প্রথমত দেখা যাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বর এবং হাই ফিভার হচ্ছে এবং লাস্টিং অনলি 2-3 days, তারপর কিন্তু সে ঠিক হয়ে যাচ্ছে এবং অল্প দিনের মধ্যেই দেখা যাচ্ছে আবার নেগেটিভও হয়ে যাচ্ছে। যেরকম তরকুলভাই বলছিলেন যে এটা খুব বেশি দিন লাস্টিং করছে না, কিন্তু সুবিধাটা এইটাই হচ্ছে যে এটা কিন্তু সাধারণত ভয়াবহতাটা হচ্ছে না, কিন্তু যে আজকেও কিন্তু 4 জন মারা গেছে, এটা কাম্য ছিল না বা কাম্য নয়। এই জায়গাটাই সতর্কতাটা সব থেকে বড়। আমি এখানে নাম উল্লেখ যাচ্ছে। করছি না, অধ্যাপক হিতেশ চন্দ্র বাসার 2 জন বিখ্যাত চিকিৎসকের নাম নাম আমি বলছি না, কিন্তু আমি একটু উল্লেখ করছি। একজন করোনার প্রথম ধাক্কায় তিনি এমন আক্রান্ত হয়েছিলেন, তিনি মাসের পর মাস কিন্তু তিনি সিএমএইচে ছিলেন, সেখান থেকে সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে এনেছিল। তিনি আবার আক্রান্ত হয়েছেন এবং গত 7-8 দিন যাবৎ তিনি কিন্তু তার কোনো টেম্পারেচারই নামছে না। একজন বিখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ তিনিও আক্রান্ত হয়েছেন এবং তিনি সেটা এখন 7-8-9 দিন পার হয়ে গেছে। অনেকগুলো জায়গা, জটিলতার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমার আলোক ভাই বলেছেন, যারা এই যে বিষয়গুলো আছে তাদের কিন্তু কোমরবিডিটির যে বিষয়টি, যারা কোমরবিডিটিতে থাকেন বা যেটা অনেক আমরা জানি না অনেকে আমার কোমরবিডিটি আছে কিনা, এই ধরনের লোক বা মানুষরা সাধারণত যখন আক্রান্ত হন তারা কিন্তু সব থেকে বেশি প্রভাবিত, মানে এফেক্টটা তাদের প্রতি বেশি পড়ে। কিন্তু যারা একটু শক্তি থাকে, একটু তাদের ইমিউনিটি বেশি আছে, আমাদের কিন্তু যারা ভ্যাকসিন দিয়েছে অনেকের ভ্যাকসিন গুলো কিন্তু একটা সার্টেন মেমোরি সেল, এটা গবেষণা করছেন আমাদের আলমগীর ভাইরা, অবশ্যই বলবেন, একটা সার্টেন মেমোরি সেল থাকে এবং ইনফেকশন হলেই ওটি অবশ্যই অ্যাক্টিভেটেড হয়ে সময় ইমিউনিটি তার এগেইনস্টে কাজ করছে। এটা একটি ভালো দিক। অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অধ্যাপক কাজী তারিকুল ইসলাম, আপনি এই আলোচনার রেস্ট টেনে যদি আপনি অধ্যাপক কুণাল সরকারের কথাগুলো এবং ডক্টর এস.এম. আলমগীরের তার সতর্ক বার্তা ধন্যবাদ সব মিলে যদি আপনি যুক্ত করেন। সুভাষ, আপনাকে আমি মানে প্রথম যে শব্দটি মানে লাইনটি দিয়ে বলবো, গত 2 বছর আলমগীরও আমার মনে হয় সাক্ষী থাকবেন, আমরা বারবার বলেছি মাস্ক হচ্ছে ছায়া ভ্যাকসিন। ভ্যাকসিন না নিতেও যদি কেউ চায় বা না পৌঁছাতেও না পারে, অনাগ্রহ যদি থাকে, তাহলেও আমরা বলেছি যে ভ্যাকসিনের ছায়া ভ্যাকসিন হিসেবে কাজ করে মাস্ক। আর সেই আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম নির্দেশনা দেন, তিনি একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে, আপনারও মনে আছে, আপনি আলোচনায় প্রতিদিন অংশগ্রহণ করেছেন। আপনি এক পর্যায়ে বলেছেন ভ্যাকসিন আপনি নেন আর না নেন, আপনাকে স্বাস্থ্যবিধি মানতেই হবে। শিওর। আমি বলছিলাম যে মাস্ক কথাটা তো এখন মানুষ আর মাস্ক করতে চায় না। একে মানে গরমকাল, তারপরে মানুষের এর প্রতি গত 2 বছরে প্রথম যে ভয় ছিল, এই ভয়টা কেটে গেছে। তারপরে অবশ্যই আমরা এই B2, B4, B5 এগুলো আলাপ না করে, বিটিভি দেখছে সাধারণ জনগণ, আমরা সাধারণ ভাষায় কথা বলি। আমরা জনগণকে বলতে চাই যে আপনারা যারা টিকা নেননি তারা টিকা নেন। এই যে B4 আর B5 এর কথা বলা হচ্ছিল, এটা তো মানুষ B4, 5 বুঝবে না। বলতে হবে যে ওমিক্রনের এমন কিছু সাব ভ্যারিয়েন্ট বেরিয়েছে যারা অ্যান্টিবডিকে পাশ কাটিয়ে আপনাকে সংক্রমণ করতে পারে। তাহলে এখনো কিন্তু আপনার সেই বিপদকালীন সময় যায়নি। আর আলমগীর যেটা বলছিলেন এবং ডক্টর কুণালও বলছিলেন যে আমরা কিন্তু এখনো বলতে পারছি না যে হোয়াট ইজ নেক্সট, আগামী 3 মাসে কি হবে, আগামী 6 মাসে কি হবে। এটা হয়তো সায়েন্টিফিক একটা মানে বেস লাইন থেকে কিছু তথ্য বেরিয়ে আসবে। আমি এখনকার মুহূর্তে বলবো যে ভ্যাকসিন না নেওয়া মানুষগুলাকে ভ্যাকসিন মুখী করা, আর স্বাস্থ্যবিধি না মানলে আমরা, যেমন আমরাই যখন খুলে দিয়েছিলাম বলছিলাম যে ঠিক আছে এখন খুলে দেওয়া হোক, মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে বাজারঘাট করেন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য করেন। দেখেন 2 ঈদে আমাদের একটা, আমি বলবো যে একটা চাপা
মানে কি বলে বিস্ফোরণ হয়। এই চাপা বিস্ফোরণের একত্ব পার হয়ে গেছে। আগামী কোরবানির হাট দেখবেন, কোরবানির ঈদ দেখবেন, তারপরে দেখেন আপনি মঞ্চে বসে মাননীয় প্রধানমন্ত্রী মাস্ক পরেই ছিলেন। উনি শুধু বক্তৃতা দেওয়ার সময় মুখ খুলেছেন, আদারওয়াইজ আমরা ওই মঞ্চে আর কারো মুখ খোলা দেখি নাই, এক্সেপ্ট 1 or 2। কিন্তু লাখো লাখো জনতা কেউ মাস্ক পরে আসেনি। এর যে ইফেক্ট আগামী 7 থেকে 10 দিন পরে ওখানকার যে সংক্রমণ, সেটাও আমরা দেখতে পাবো, পাচ্ছিও। 1500 থেকে 2200 এই চলছে, আগামীতে কত হবে আমি জানি না। বাট আমি একটা কথাই বলবো, কুণাল বাবু একদম সঠিক কথা বলছেন। ঢাকা মেডিকেল কলেজে বা সারা মানে বাংলাদেশে এখন 30-40 জন রোগী ভর্তি আছে হাসপাতালে, বাকি সবাই বাসায় বসে চিকিৎসা নিতে পারছে। আমরা যে ক্যাটাগরি করেছিলাম এ বি সি অথবা গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড জোন, সেই হিসেবে এখন আমরা অনেক ভালো অবস্থায় আছি। কিন্তু এই ভালো অবস্থা ধরে রাখার দায়িত্ব তো আপনার আমার সবার। আমি শুধু আপনার টেলিভিশনে কথা বলবো, কিন্তু যদি মানুষ তা না মানে, আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যারা টেলিভিশন দেখছেন, দয়া করে স্বাস্থ্যবিধিটা মানেন, বাজারে যান কিন্তু দয়া করে মাস্কটা পরে যান। গরমে আপনাকে 2টা মাস্ক পরতে বলছি না, আমি ডক্টর, আমি যখন হাসপাতালে যাই আমি একটা সার্জিক্যাল মাস্ক পরি, তার উপরে N95 মাস্ক পরি। তার মানে আমি একটা মানুষ, আপনিও একটা মানুষ। আমি যদি পারি তাহলে আপনি একটা মাস্ক কেন পরতে পারবেন না? এটা অনুরোধ থাকবে, অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কুণাল সরকার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারে। না দেখুন, আমরা সবাই যেটা বললাম, আলমগীর সাহেব, ডক্টর ইসলাম যা বললেন, তাতে খুব একটা কথা বলার। এখন আমাদের মতো একটা মধ্যবিত্ত উন্নয়নশীল দেশ, আমাদের দুই দেশের মধ্যে মানুষকে আমরা কখনো ভয় দেখাতে চাই না। তো মৃত্যুর হার সবসময়তেই একটা একটা জনসংখ্যার মধ্যে থাকে। ভারতবর্ষে দৈনিক মারা যায় প্রায় 35,000 লোক। আমি যদি জনসংখ্যার আনুপাতিক হারে বাংলাদেশের ডেইলি ডেথ রেট চিন্তা করি, বাংলাদেশের হয়তো ডেইলি পপুলেশন ডেথ রেট হবে 4 থেকে 6,000। তো মানুষের জনসংখ্যার মধ্যে মৃত্যুর হার কিছু থাকবে। আমাদের খালি আমরা সবাই ভালো থাকতে চাই। আমার চারিপাশে আমি আর 10 জনকে অসুস্থ করতে চাই না, এটাই হচ্ছে আজকে আমাদের মন্ত্র। আর এই আমাদের এই উপদ্রবটা সমাজে হাজির হয়েছে, এই একবার এলে পরে আমরা যখনই কলেজ করবো, যাতায়াত করবো, পাবলিক ট্রান্সপোর্ট খোলা রাখবো, রাখতে তো হবেই। কটা দেশ আছে যে চায়নার মতো একেবারে 90 দিন 80 দিন দরজা জানলা বন্ধ করে লোকের পেটে খেল দিয়ে তারা একদম জিরো ইনফেকশনে আসবে? এটা সাধারণ সমাজে আর সম্ভব না। তার মধ্যেই আমাদের জীবন জীবিকাকে আমরা বজায় রাখি, নিজেরা অসুস্থ না হই। আর আমরা কখনোই চাইবো না, নিজে অসুস্থ হতে চাইবো না, আমার চারিপাশে 10 জন যাতে অসুস্থ না হয় সেটাও আমাকে দেখতে হবে। তো মাস্ক পরে একটু সাবধান হয়ে আমরা থাকি। একবার এই অনাহুত অতিথি যখন এসে পড়েছে, আমাদের কয়েকটা দিন হয়তো জ্বালাতন করবে, আমরা সাবধান থাকলে মোটামুটি অন্তের উপর দিয়ে এই ঢেউটাও সামনে নেবো। এবং আশা করি ওই সমুদ্রের পাড়ের মতো ঢেউগুলো ধীরে ধীরে ছোট ছোট হতে শুরু করবে। এবং যেদিন মনে করব যে আমরা 7-8 মাস কাটিয়ে দিয়েছি আর এই অতিথি আমাদের ঘরে ফিরে আসে, সেই দিন হয়তো খানিকটা হাত ছেড়ে বলা যাবে যে এই নাটকটা হয়তো শেষ হলো, কিন্তু এখনো হয়নি। ডক্টর এস এম আলমগীর, এক কথায়, একদম এক কথায়। প্রচন্ড একটি মহামারী সারা পৃথিবীতে চলছে, আমরা এর বাইরে নয়। আমরা যদি এর থেকে নিজেকে রক্ষা করতে চাই, আমাদের মাস্ক করতে হবে, এবং আমরা যারা এখনো টিকা নিইনি, বুস্টার ডোজ নেই, আমরা টিকা নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, স্টুডিওতে ডক্টর শীতেশ চন্দ্র বাছার তিনি উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। সকাল 11টায় বিটিভি ওয়ার্ল্ডে আবার এই অনুষ্ঠানটি পুনঃসম্প্রচারিত হবে। আগামীকাল একই সময়ে খবর প্রতিদিন দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের মঙ্গল কামনা করছি।